সিলিকন ভ্যালির বিলিনিয়ার থেকে শুরু করে ধরুন আধুনিক ফিটনেস ইনফ্লুয়েন্সার আজকাল সবার মুখেই ওই ইন্টারমিটেন্ট ফাস্টিং, অটোফ্যাজি বা বায়োহ্যাকিং এর মতো শব্দগুলো খুব শোনা যায়, তাই না? হ্যাঁ, একদম। হামেশাই শুনছি আমরা। মানে মানুষের আয়ু বাড়ানো বা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য আধুনিক বিজ্ঞান যেন কি বলে যেন একেবারে নতুন একটা জাদুর কাঠি আবিষ্কার করে ফেলেছে। ঠিক। আর এই লক্ষ লক্ষ ডলার খরচ করে আধুনিক ল্যাবরেটরিতে যে বিষয়গুলো নিয়ে আজ এত লাফালাফি হচ্ছে, এত গবেষণা হচ্ছে, ভাবলে অবাক লাগে যে এই একই জিনিস হাজার হাজার বছর আগে অত্যন্ত সুশৃঙ্খল একটা মাসিক রুটিন হিসেবে পালন করা হতো। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আজকের এই গভীর আলোচনায় আমাদের এই ডিপ ডাইভে টেবিলে বেশ কিছু বৈচিত্র্যময় তথ্যসূত্র রয়েছে। একদিকে যেমন প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র আছে, অন্যদিকে আবার ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আধুনিক কিছু গবেষণাপত্রও আছে। আর তার সাথে পুরাণ আর মহাভারতের মতো চমৎকার সব টেক্সটও আছে। একদম। তো এই সবগুলোকে একত্রিত করে আজ আমরা এমন একটি প্রাচীন ভারতীয় প্রথা নিয়ে কথা বলবো, যা মূলত একাদশী নামে পরিচিত। বাইরে থেকে দেখলে এটি হয়তো নিছক একটি ধর্মীয় আচার মনে হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য হল আধুনিক বিজ্ঞান কিভাবে একে সমর্থন করে, আর ওই প্রাচীনকালের রূপকথার আড়ালে কোন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং লুকিয়েছিল সেটা বের করে আনা। হ্যাঁ, সত্যি প্রাচীন প্রথাগুলোর একটা আলাদা গাম্ভীর্য আছে। তো একদম শুরুতে বিস্তারিত বিশ্লেষণে যাওয়ার আগে একাদশী আসলে কি তার একটা সুস্পষ্ট ধারণা দেয়া যাক। হ্যাঁ, সেটা খুব দরকার। হিন্দু চান্দ্রা ক্যালেন্ডার অনুযায়ী চাঁদের প্রতিটি পাক্ষিক চক্রের ১১তম দিনটিকে মূলত একাদশী বলা হয়। আরও সহজ করে বললে পূর্ণিমা এবং অমাবস্যার ঠিক ১১ দিন পর এই তিথিটা আসে। মাসে দুটো করে, তাই তো? ঠিক ধরেছেন। মাসে দুটো করে বছরে সাধারণত ২৪টি একাদশী থাকে। আর এই বিশেষ দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য নিবেদিত। আপনি যদি পুরাণ বা মহাভারত পড়েন, দেখবেন সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বা মহর্ষি ব্যাসদেবের মতো ব্যক্তিত্বরা যুধিষ্ঠির বা ভীমের কাছে এই উপবাসের মাহাত্ম্য ব্যাখ্যা করছেন। আচ্ছা, শুধু তো আর না খেয়ে থাকা নয়, এর একটা আধ্যাত্মিক দিকও আছে। একদমই তাই। এটি জাগতিক মায়া থেকে একটা সাময়িক বিরতি নিয়ে উম পরমাত্মার সাথে যুক্ত হওয়ার একটা পথ। আধ্যাত্মিক দিকগুলো তো প্রাচীন সমাজের ভিত্তি ছিল, সেটা বুঝতে পারছি। কিন্তু সেখানে যাওয়ার আগে এই প্রথাটির পেছনের মূল বিজ্ঞানটা বোঝা খুব জরুরি বলে আমার মনে হয়। কারণ প্রাচীন মুনি ঋষিরা তো আর অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে এত বড় একটা নিয়মের প্রচলন করেননি। না, তা তো অবশ্যই না। এখানে অত্যন্ত সূক্ষ্ম একটা শরীরবৃত্তীয় হিসেব ছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল চাঁদের অবস্থানের সাথে আমাদের মানবদেহের জৈবিক সম্পর্কের বিষয়টা। চাঁদের সাথে ওই জোয়ার ভাটার মতো কিছু? অনেকটা সেরকমই। বিজ্ঞানীরা এবং প্রাচীন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা একটা বিষয়ে একমত যে আমাদের শরীর মূলত জল বা তরল পদার্থ দিয়ে তৈরি। তো চাঁদের আকর্ষণে যেমন সমুদ্রে জোয়ার ভাটা হয়, তেমনি চান্দ্রচক্রের প্রভাব আমাদের শরীরের ভেতরের তরল এবং মনস্তাত্ত্বিক চক্রের ওপরও পড়ে। আচ্ছা। পূর্ণিমা এবং অমাবস্যার ঠিক ১১ দিন পর, একাদশীর দিন, মানুষের শরীরের জৈবিক চক্র এমন একটা পর্যায়ে পৌঁছায় যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের খুব বেশি ভারী খাবারের প্রয়োজন হয় না। হুম, দাঁড়ান দাঁড়ান, এখানে আমার একটু খটকা লাগছে। সমুদ্রের বিশাল জলরাশির ওপর চাঁদের প্রভাব আছে, সেটা সহজেই বোঝা যায়। কিন্তু একটা মানুষের শরীরে তো বড়জোর কয়েক লিটার জল থাকে। চাঁদের এই টান কি সত্যি আমাদের ছোট্ট পাকস্থলীর ওপর এতটা প্রভাব ফেলে? দারুণ একটা প্রশ্ন করেছেন। ব্যাপারটা ঠিক সমুদ্রের মতো বিশাল কোনো ঢেউ মানুষের পেটের ভেতর তৈরি হচ্ছে তা কিন্তু নয়। হ্যাঁ, সেটাই তো ভাবছি। আসলে এটি সম্পর্কিত বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার এবং আমাদের শরীরের অভ্যন্তরীণ সার্ক্যাডিয়ান রিদমের সাথে। পূর্ণিমা বা অমাবস্যার দিকে যখন পৃথিবী আর চাঁদের অবস্থান পাল্টায়, তখন বায়ুমণ্ডলীয় চাপের খুব সূক্ষ্ম একটা পরিবর্তন ঘটে। ও আচ্ছা, চাপের তারতম্য হয়। ঠিক। এই ১১তম দিনে শরীরের স্বাভাবিক ছন্দ এমন থাকে যে মেটাবলিজম কিছুটা ভিন্নভাবে কাজ করে। তাই এই সময়ে শরীরকে খাবার হজম করার কঠিন কাজ থেকে মুক্তি দিলে, উপবাস করলে শরীর সবচেয়ে বেশি উপকৃত হয়। পরিপাকতন্ত্র একটা সম্পূর্ণ বিশ্রাম পায়। এর ফলে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি দারুণভাবে উন্নত হয়।
হ্যাঁ, এই ইনসুলিন সেনসিটিভিটি উন্নত হওয়ার বিষয়টা আধুনিক সায়েন্স জার্নালগুলোতে খুব জোরালোভাবে বলা হয়েছে। মানে যখন আমরা সারাদিন ধরে ক্রমাগত খাই, তখন শরীরের কোষে গ্লুকোজ ঢোকানোর জন্য প্যানক্রিয়াস থেকে তো ইনসুলিন বের হতেই থাকে, হ্যাঁ, আর একসময় কোষগুলো ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দেয়। যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি, তাই না? উপবাস তো সেই চক্রটাকেই ভেঙে দেয়। একেবারে নিখুঁত বলেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই সময়ে সেলুলার রিপেয়ার বা কোষের মেরামত প্রক্রিয়া খুব দ্রুত হয়। শরীর যখন বাইরে থেকে কোনো নতুন ক্যালোরি পায় না, তখন সে শক্তির জন্য শরীরের ভেতরে জমিয়ে রাখা গ্লাইকোজেন ব্যবহার করতে শুরু করে। তারপর গ্লাইকোজেন শেষ হলে কি হয়? তখন শরীর কিছুটা ঘাবড়ে গিয়ে একটা সার্ভাইভাল মোডে চলে যায়। তখন সে শক্তির জন্য শরীরের ভেতরে থাকা মৃত, ক্ষতিগ্রস্ত বা আধা মৃত কোষগুলোকে ভেঙে জ্বালানি হিসাবে ব্যবহার করতে শুরু করে। আধুনিক বিজ্ঞানে এটাকেই বলা হয় অটোফেজি। একদম ঠিক, অটোফেজি। এর মাধ্যমে শরীর একদম প্রাকৃতিকভাবে টক্সিন মুক্ত হয়। মানে পাকস্থলী এবং কোষের এই মেরামত প্রক্রিয়াকে আমি মনে মনে একটা উপমা দিয়ে চিন্তা করার চেষ্টা করছিলাম। আচ্ছা, বলুন তো শুনি। ধরুন, আমাদের পরিপাকতন্ত্র হলো একটা ব্যস্ত হাইওয়ে, যেখানে সারাদিন গাড়ি চলছে, মানে খাবার ঢুকছে আর কি। এখন হাইওয়েতে যদি সারাক্ষণ ট্রাফিক থাকে, তবে রাস্তার মেরামতের দায়িত্বে থাকা কর্মরা তো গর্তগুলো ঠিক করার সুযোগই পাবে না। ঠিক, একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ। তো উপবাস করা মানে হলো মূলত মাসে অন্তত 2 দিন সেই হাইওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া, যাতে সেলুলার রিপেয়ারের কর্মীরা নির্বিঘ্নে রাস্তার গর্তগুলো, মানে শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলো মেরামত করতে পারে। তার মানে প্রাচীনকালে ঋষিরা মূলত একটি বায়ো হ্যাক আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, বায়োহ্যাকই তো বটে। চাঁদের অবস্থানকে ক্যালেন্ডার হিসাবে ব্যবহার করে তারা মানুষের পরিপাকতন্ত্রের জন্য একটা ফ্যাক্টরি রিসেট বাটন তৈরি করে গিয়েছিলেন। হাইওয়ের উপমাটি আসলেই দারুণ। কোনো ওষুধ না দিয়ে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার এই পদ্ধতি সত্যি একটা অবিশ্বাস্য ফ্যাক্টরি রিসেট। কিন্তু একটা সমস্যা আছে। আজ থেকে ধরুন 3 বা 4 হাজার বছর আগের একজন সাধারণ কৃষককে যদি বলা হতো উপবাস করো, তাহলে তোমার কোষে অটোফ্যাজি হবে, তাহলে সে নিশ্চয়ই ভ্রু কুঁচকে তাকিয়ে থাকত। হ্যাঁ, সাধারণ মানুষকে ওই খটমটে বিজ্ঞানের কথা বললে তো কাজ হতো না। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় এই প্রথাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে প্রাচীনকালে অসাধারণ সব রূপকথার আশ্রয় নেওয়া হয়েছিল, যেগুলোর মধ্যে দারুণ সব নৈতিক শিক্ষাও আছে। ঠিক বলেছেন। বিজ্ঞানকে মানুষের অভ্যাসে পরিণত করার জন্য গল্পের চেয়ে শক্তিশালী মাধ্যম আর কিছু নেই। পরিসংখ্যানের চেয়ে মানুষ গল্প অনেক সহজে মনে রাখতে পারে। একদম। আমাদের সংগ্রহে থাকা গল্পগুলোর মধ্যে কামদা একাদশীর গল্পটা তো খুবই অদ্ভুত আর নাটকীয়। হ্যাঁ, ওই ললিত গন্ধর্বের গল্পটা। হ্যাঁ, প্রাচীনকালে ভোগীপুর নামের এক নগরীতে ললিত নামের এক গায়ক ছিল। সে রাজা পুণ্ডরিকের দরবারে গান গাইছিল, কিন্তু সেখানে তার স্ত্রী ললিতা ছিল না। গাওয়ার মাঝখানেই ললিত তার স্ত্রীর চিন্তায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে তার গানের তাল কেটে যায়। কাজের প্রতি চরম অবহেলা আর কি। ঠিক। আর এই ভুলের জন্য রাজা রেগে গিয়ে ললিতকে এক ভয়ঙ্কর নরভক্ষীর রাক্ষস হওয়ার অভিশাপ দিয়ে বসেন। দেখতে দেখতে ওই সুন্দর গায়ক একেবারে একটা বিভৎস দানবে পরিণত হয়। আর সেই অভিশাপ থেকে মুক্তির উপায় হিসেবেই কিন্তু গল্পে একাদশীর এন্ট্রি হয়। স্ত্রীর আপ্রাণ চেষ্টায় শৃঙ্গী ঋষির উপদেশে যখন তারা কামদা একাদশীর উপবাস পালন করে, তখন ললিত তার আসল রূপ ফিরে পায়। আবার ধরুন জয়া একাদশীর সেই গা শিউরে ওঠা গল্পটা। নন্দনকাননে মাল্যবান আর পুষ্পবতী নাচতে এসেছিল, কিন্তু তারা একে অপরের রূপে এতই মোহবিষ্ট হয়ে যায় যে নাচের তাল পুরো বিগড়ে যায়। তারপর তো দেবরাজ ইন্দ্র রেগে গেলেন। হ্যাঁ, ইন্দ্র অভিশাপ দেন যে তারা পিশাচ বা ভূত হয়ে যাবে। হিমালয়ের বরফে ঢাকা পাহাড়ে তারা পিশাচ রূপে জীবনযাপন শুরু করে। শীতে তাদের গায়ে কাঁটা দিচ্ছিল, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল, আর এই প্রচণ্ড কষ্টের কারণে ঘটনাক্রমে মাঘ মাসের একাদশীর দিন তারা না খেয়ে পার করে দেয়। একটা অনিচ্ছাকৃত উপবাস হয়ে যায়। ঠিক। আর ওই অনিচ্ছাকৃত উপবাসের ফলেই পরদিন সকালে তারা অভিশাপ থেকে মুক্তি পেয়ে আবারও নিজেদের স্বর্গীয় রূপ ফিরে পায়। রাক্ষস পিশাচের রূপ কথা নয়, এই গল্পগুলোর প্রতিটা চরিত্রই কিন্তু কোনো না কোনোভাবে ভুল করেছে।
মানে কর্তব্যে অবহেলা করেছে বা মোহের ফাঁদে পড়েছে? একদম। কিন্তু গল্পের শেষটা অনেক বেশি গভীর বার্তা দেয়। কেমন বার্তা? একটু বুঝিয়ে বলবেন। উম, একটু খেয়াল করলেই দেখবেন পৃথিবীতে কেউই ভুলের ঊর্ধ্বে নয়, আবার কেউই চূড়ান্তভাবে হারিয়েও যায়নি। ধরুন পাপাঙ্কুশা একাদশীর সেই শিকারী ক্রোধনের গল্পটা। সে তো সারা জীবন শুধু জীবহত্যা, লুটপাট আর পাপাচার করেছে। চরম পাপী যাকে বলে। হ্যাঁ, কিন্তু মৃত্যুর আগে যখন সে অনুশোচনায় মহর্ষি আঙ্গিরের আশ্রমে ছুটে যায়, তখন সেও মুক্তির পথ পায়। আবার মোহিনী একাদশীর ধৃষ্টবুদ্ধির গল্পটাও একই রকম। ওই যে পথভ্রষ্ট যুবক যাকে তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল? ঠিক, সমাজের চোখে এরা চরম পাপী। কিন্তু এই চরম পথভ্রষ্ট মানুষরাও যখন অনুশোচনার সাথে উপবাস পালন করে আত্মশুদ্ধি করেছে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছে। তার মানে এই গল্পগুলোর আড়ালে সমাজকে একটা মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া হচ্ছিল যে অনুশোচনা, আত্মশুদ্ধি আর পুনরায় নতুন করে শুরু করার সুযোগ সবার জন্য আছে। একদম নিখুঁত বিশ্লেষণ। মানুষ জীবনে যতই ভুল করুক না কেন, সে কখনো সংশোধনের ঊর্ধ্বে নয়। একাদশী হল সেই আত্মানুশাসনের একটা শক্তিশালী হাতিয়ার। এটা শুধু পাকস্থলীর বিরতি নয়, বরং মনের ভেতরের আলোটাকে খুঁজে পাওয়ার পথ। এত সব বৈজ্ঞানিক উপকারিতা আর রূপকথার দর্শন শোনার পর স্বভাবতই জানতে ইচ্ছে করে যে এই প্রথাটি বাস্তবে পালন করা হয় কিভাবে। মানে কেউ যদি প্রথমবারের মতো উপবাসটি পালন করতে চায়, তবে পূজার নৈবেদ্য বা আয়োজনে ঠিক কি কি লাগে? নতুনদের জন্য শাস্ত্রগুলোতে খুব সুন্দর নির্দেশিকা আছে। একাদশীর দিন ভোরে, মানে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে বলা হয়। সকালে স্নানের জলে সামান্য গঙ্গা জল আর তিল মিশিয়ে স্নান করার নিয়ম আছে। তিল কেন? এর কি কোনো বিশেষ কারণ আছে? আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে তিল ত্বকের জন্য ভালো, আর আধ্যাত্মিকভাবে এটি শরীর ও মনকে শুদ্ধ করে। এরপর পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করে স্নান করাতে হয়। আর নৈবেদ্য হিসেবে কোন কোন জিনিসগুলো দেওয়া হয়? তুলসী পাতার ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে বলা হয় তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না। এছাড়া পঞ্চামৃত্য দেওয়া হয়, অর্থাৎ দুধ, দই, মধু, চিনি আর ঘিয়ের মিশ্রণ। আচ্ছা। এর পাশাপাশি শুদ্ধ ঘিয়ের প্রদীপ, ধূপ এবং হলুদ রঙের ফুল বা পদ্মফুল অর্পণ করা হয়। তবে মজার ব্যাপার হলো মাসের একাদশী অনুযায়ী নিয়মে কিছু চমৎকার বৈচিত্র্য আসে। মানে একে এক একাদশীতে এক এক নিয়ম। হ্যাঁ, যেমন ফাল্গুন মাসের আমলকি একাদশীতে শুধু মূর্তির নয়, বরং আমলকি গাছের গোড়ায় পূজা করা হয়। এটি মূলত প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটা প্রাচীন পদ্ধতি। আর সারাদিন মনকে শান্ত রেখে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা বা গীতা পাঠ করতে বলা হয়। যাতে সারাক্ষণ খাবারের কথা মনে না পড়ে, তাই তো। কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে। মানে সবার শারীরিক ক্ষমতা তো এক নয়। অনেকেই আছেন যারা টানা ২৪ ঘন্টা এক ফোঁটা পানিও না খেয়ে থাকতে পারেন না। আমি তো মহাভারতেও পড়েছি যে স্বয়ং ভীম নাকি ক্ষুধা একেবারে সহ্য করতে পারতেন না। হ্যাঁ, ভীমের তো প্রচণ্ড খিদে পেত। তাহলে তার মতো শক্তিশালী মানুষের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষ কিভাবে এত কঠোর উপবাস করবে? শাস্ত্রে কি কোনো ছাড় নেই? হুম, এই প্রশ্নটা শুধু আধুনিক যুগের নয়, প্রাচীনকালে উঠেছিল। আর এর জন্য মহর্ষি ব্যাসদেব একটা দারুণ বাস্তবসম্মত সমাধান দিয়েছিলেন, যা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে পরিচিত। আচ্ছা, কি বলেছিলেন ব্যাসদেব? যখন ভীম আক্ষেপ করে বলেন যে তার পেটে বৃক নামক অগ্নির বাস এবং সে না খেয়ে থাকতে পারবে না, তখন ব্যাসদেব তাকে বলেন বছরে শুধু জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের একটা নির্দিষ্ট একাদশী জল ছাড়া বা নির্জলা অবস্থায় পালন করতে। বছরে মাত্র একটা দিন? হ্যাঁ, ওই একটা দিনের কঠোর উপবাস সারা বছরের সমস্ত একাদশীর সমান পুণ্যদান করে। মা, এটা তো যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য দারুণ একটা ছাড়। আর যারা সাধারণ একাদশীগুলো পালন করতে চান কিন্তু জল ছাড়া থাকতে পারেন না, তাদের জন্য ফলাহারের বিকল্প আছে। মানে সারাদিন ফল, দুধ, বাদাম বা শুধু জল খেয়ে ব্রত পালন করা। মূল উদ্দেশ্য তো মানুষকে না খাইয়ে মেরে ফেলা নয়, বরং সংযম অভ্যাস করা। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায়? উপবাস করা তো বুঝলাম, কিন্তু উপবাস ভাঙার সময়টার কথা যদি ধরি, মানে সারাদিন না খেয়ে থাকার পর কি যা ইচ্ছে তাই খেয়ে নেওয়া যায়? আমার তো মনে হয় না এটা কোনো ফ্রি ফর অল বুফে যে গোগ্রাসে সব গিলতে হবে। একদম ঠিক বলেছেন।
উপবাস ভাঙাটাকে শাস্ত্রের ভাষায় পারণ বলা হয়, আর এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা প্রক্রিয়া। হ্যাঁ, এটা তো একটা সংবেদনশীল রিএন্ট্রি হওয়া উচিত। ঠিক, একাদশীর পরের দিন মানে দ্বাদশীর সকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করতে হয়। হঠাৎ করে ভারী বা মশলাদার খাবার খেলে পরিপাকতন্ত্রে বড় ধাক্কা লাগতে পারে। চিকিৎসা বিজ্ঞানে একে রিফিডিং সিনড্রোম বলা হয়। সারাদিন ইনসুলিন লেভেল নিচে থাকার পর হঠাৎ প্রচুর গ্লুকোজ দিলে তো রক্তে ইনসুলিন মারাত্মকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। হ্যাঁ, সেই কারণেই নিয়মে বলা আছে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার দিয়ে উপবাস ভাঙতে। ফলের রস, সামান্য মিষ্টি, তাজা ফল আর দুগ্ধজাত খাবার দিয়ে খুব আলতোভাবেই এনার্জি ফিরিয়ে আনতে হয়। মাংস বা ভারী মশলাদার খাবার একদম নিষেধ। আর পারণের সময় কি শুধু নিজের খাওয়ার কথাই বলা আছে? আমি তো সোর্সে দেখলাম একটা সামাজিক দায়িত্বেরও কথা আছে। হ্যাঁ, এটা পারণের খুব গভীর একটা দিক। উপবাস ভাঙার আগে ব্রাহ্মণ বা অভাবগ্রস্তদের অন্ন, বস্ত্র বা জলভরা কলস দান করার কথা বলা হয়েছে। এর পেছনের কারণটা কি? এর একটা মনস্তাত্ত্বিক দিক আছে। উপবাস করার পর মানুষের মনে একটা অহংকার আসতে পারে যে আমি এত কঠোর ব্রত করেছি, আমি সবার চেয়ে উঁচুতে। দান করার মাধ্যমে সেই আধ্যাত্মিক অহংকারকে ধূলিসাৎ করে মনকে বিনয়ী করা হয়। দারুণ! সত্যি, পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে একাদশী শুধু না খেয়ে থাকার কোনো সাধারণ প্রথা নয়, এটি আধ্যাত্মিক শৃঙ্খলা, মানুষের মনের ভুল শোধনানোর গল্প আর পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেওয়ার এক বিজ্ঞানসম্মত মিশ্রণ। প্রাচীন মুনিরা শরীর ও মনের কি চমৎকার একটা হোলিস্টিক পদ্ধতি তৈরি করে গেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আজ আমরা আধুনিক বিশ্বে এমন একটা জীবনের মধ্যে অভ্যস্ত যেখানে সবকিছুই অতিরিক্ত। আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ঘাঁটছি, প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছি, শুধু কিনেই যাচ্ছি। হ্যাঁ, একদম লাগামহীন ভোগবাদ। প্রাচীন এই দর্শনের মূল কথাই হল অতিরিক্ত গ্রহণ থেকে নিজেকে বিরত রাখা। তাহলে কি এই দর্শন শুধু খাবারের জন্য, নাকি আমাদের এই ডিজিটাল ক্লান্তি দূর করার জন্য একটা মেন্টাল ফাস্টিং বা মানসিক উপবাসেরও খুব প্রয়োজন? দারুণ একটা চিন্তার বিষয়। শরীরকে হয়তো মাঝে মাঝে ডায়েটের মাধ্যমে আমরা বিশ্রাম দিই, কিন্তু মন কি এই তথ্যের প্রবল স্রোত থেকে অন্তত একদিনের জন্য ছুটি পাচ্ছে? এই প্রশ্নটাই আজকের আলোচনার সবচেয়ে বড় চিন্তার খোরাক হয়ে রইল। হয়তো সেই প্রাচীন ফ্যাক্টরি রিসেট বাটনটা আজ পরিপাকতন্ত্রের চেয়ে মনের জন্যই বেশি জরুরি। তো শরীর এবং মনের এই হোলিস্টিক সুস্থতার চিন্তাটি মাথায় রেখেই আজকের এই গভীর আলোচনাটি আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।